প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 4 এর আলোচনা। তো আজকের মডিউলে যা রয়েছে তা হলো ফাংশনস এন্ড স্কোপ, যা সম্বন্ধে ইতিমধ্যে তোমাদের অনেক ধারণা রয়েছে। তো যাই হোক, তাহলে শুরু করি। জাভাস্ক্রিপ্ট, ফাংশন এবং ভেরিয়েবলের স্কোপ মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, যার মাধ্যমে প্রোগ্রামের রিইউজেবল যে সুবিধাটা, অর্থাৎ একই কোড বারবার ব্যবহার করার যে সুবিধাটা সেটা পাওয়া যায় এবং কোডগুলোকে অনেক অর্গানাইজড ওয়েতে এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক এফিশিয়েন্টলি প্রোগ্রাম করা যায়। তো তাহলে শুরু করি। তো ফাংশন হলো মূলত একটা ব্লক অফ কোড যা দিয়ে একটি স্পেসিফিক টাস্ককে সম্পন্ন করা যায়। অর্থাৎ স্পেসিফিক টাস্ক বলতে এখানে ইঙ্গিত করা হয়েছে যে কোনো একটা ছোট টাস্ক। একটা বড় কাজকে যদি অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় টাস্ক। তো এরকম ফাংশন মানে হলো একটা কোডের, একটা প্রোগ্রামের ছোট একটা অংশ, যে অংশে একটা নির্দিষ্ট টাস্ককে সম্পন্ন করা হবে এবং যেটার মাধ্যমে আমরা যে সুবিধাটা পাবো সেটা হলো একই কোড বারবার লেখা লাগবে না। অর্থাৎ রিপিটেডলি একই কোড বারবার লেখার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে একটা প্রোগ্রামিং যদি 100 লাইনের হয়, হয়তো বা এই ফাংশন ব্যবহার করার কারণে সেটা 50 লাইন বা 30 লাইনেই সম্পন্ন করা সম্ভব। তো ফাংশনের যে সিনট্যাক্স তা হলো এরকম যে প্রথমে এখানে জাভাস্ক্রিপ্টে যেভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় সেটা। তো প্রথমে ফাংশন কিওয়ার্ডটা থাকবে, তারপরে ফাংশনের একটা নাম। তো নামের পরে প্যারেনথেসিস, আমরা জানি যে যে কোনো নামের পরে যদি প্যারেনথেসিস থাকে তাহলে সেটা ফাংশন। তারপরে এটা এই যে এই সেকেন্ড ব্র্যাকেট মানে হলো এটা একটা ব্লক বোঝানো হয়। জাভাস্ক্রিপ্টে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানেই থাকবে এর মিনিংটা হলো এটা একটা ব্লক। তো এই ব্লকের ভিতরে আমরা কোডগুলা লিখব। তো তার এটার এক্সাম্পল যদি দেখি আমরা এখানে, যেমন এখানে গ্রিড নামে একটা ফাংশন এবং যার কোনো এখানে প্যারামিটার নেই বা কোনো আর্গুমেন্ট নেই, যার কাজ হলো একটা নির্দিষ্ট এই মেসেজটা প্রিন্ট করা console.log, অর্থাৎ আমাদের যে কনসোল রয়েছে সেখানে এটা প্রিন্ট করা। তো আমরা এটা একটু দেখি। এখন কথা হলো যে আমরা যদি এইটুকু কোড লিখি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম রান করবে না যতক্ষণ না আমরা এটাকে এই ফাংশনটাকে কল করব বা ইনভোক করব। অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে কি যে এই ফাংশনের নাম দিয়ে এখানে একটা কমান্ড লেখা আছে, এর মানে বোঝাচ্ছে কি যে এই ফাংশনটাকে এখানে কল করা হচ্ছে। তো এইখানে যখন এই ফাংশনটাকে কল করা হবে তখনই কেবল এই লাইনটা এক্সিকিউট হবে। তো আমরা এটা আমাদের যে মডিউল আছে সেখানে যাই, যে আমরা আমাদের বিএস কোডে যাই, সিএমডি লিখি, তারপরে কোড। তো সময় নিচ্ছে। সেই সাথে আমরা একটু দেখে নিই যে এইখানে তাহলে এটা দিলে পরে আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে এবং আউটপুটে এই জিনিসটা দেখে হবে, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। তো আমরা এটা এখানে একটু ওপেন করি, এটা সময় নিচ্ছে। তারপরে এটা সুবিধাটা হলো এটা রিইউজেবল কোড, মানে ফাংশনের সুবিধা হলো রিইউজেবল কোডকে রিইউজ করা যায়। তারপরে রিডিউস প্রোগ্রাম সাইজ, প্রোগ্রামের সাইজ ছোট হয়। তারপরে ইমপ্রুভ রিডিবিলিটি, অর্থাৎ পঠনযোগ্যতা বৃদ্ধি পায় এবং মেক ডিবাগিং ইজিয়ার, অর্থাৎ সহজেই যে কোনো ধরনের ত্রুটি বা যে কোনো ধরনের ভুল বের করা যায়, সংশোধন করা যায়। তারপরে ফাংশন প্যারামিটার হলো কতগুলা ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলোর মাধ্যমে ডাটা ফাংশনের ভিতরে আসবে এবং ডাটা প্রসেস হয়ে একটা ভ্যালু ফাংশন রিটার্ন করবে। এখানে কি বলা হচ্ছে, প্যারামিটারস আর ভেরিয়েবলস দ্যাট রিসিভ ভ্যালুস হোয়েন এ ফাংশন ইজ কল্ড। যখন একটা ফাংশন কল হয় তখন কিছু ভ্যালু ফাংশন দ্বারা রিসিভ হয়। যেমন এখানে যখন আমরা ফাংশনটাকে এখানে কল করছি তখন এই ফাংশন কিছু ভেরিয়েবল রিসিভ করার কথা, যেহেতু এখানে কোনো ভেরিয়েবল বা ভ্যালু রিসিভ করে নাই, তার মানে এই ফাংশনে এখান থেকে কোনো ভ্যালু সে ইউজ করে নাই, জাস্ট এই মেসেজটা প্রিন্ট করছে। তো আমরা এখানে আমাদের বিএস কোডটা ওপেন করে দেখি কি সমস্যা হলো। এখানে বিএস কোডটা ওপেন হচ্ছে না কেন? বিএস কোডটা ওপেন মানে সমস্যা করতেছে।
আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি। আমাদের এটা হলো আমাদের এটা মানে আমাদের যে মডিউলটা। তো এখান থেকে আমরা বিএস কোড সরাসরি ওপেন দিই, সরাসরি ক্লিক করলাম। তো আমরা আমাদের এখানে যাই, যাওয়ার পরে পরবর্তীতে কি রয়েছে যে প্যারামিটারস তো বলাই হলো। তো এটার সিনট্যাক্সটা এরকম, যদি আমরা কোনো ফাংশনে প্যারামিটারাইজ ফাংশন ব্যবহার করি তাহলে দেখা যাবে কি যে আমাদের ফাংশন, তারপরে ফাংশনের নাম প্যারামিটার লিস্ট, এখানে কমা দিয়ে দিয়ে আমরা জাভা প্রোগ্রামে এখানে যেটা করতাম সেটা হলো যে জাভা প্রোগ্রামে আমরা ডিস্টার্ব করতেছি, আচ্ছা ওপেন হতে থাকুক। জাভা স্ক্রিপ্টে আমরা যেটা করতাম সেটা হলো, আমরা যদি এইখানেও দেখি যে এই প্রোগ্রামটা এখানে আমাদের কনসোলটা ওপেন করা আছে, আমরা একটু দেখি এখানে এটা কপি করে নিয়ে যাই। এই যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, এইটা দেওয়ার সাথে সাথে এইটা দিয়ে কল করাতে এই মানে ফাংশনটা কল হলো, হওয়ার সাথে সাথে এটা এই আউটপুটটা দেখাচ্ছে। তো আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে বলা হচ্ছে প্যারামিটারাইজ। প্যারামিটারাইজ বলতে এখানে আমরা যদি যাই যে এখানে বিভিন্ন ভ্যালু রিসিভ করার জন্য যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয় সেগুলো হলো প্যারামিটার। তাহলে আমরা এখানে যদি এইটা দেখি যে এখানে দুইটা প্যারামিটার এ কমা বি, এবং এইটার ভিতরে এ আর বি নিয়ে কি কাজ করা হচ্ছে যে এ আর বি কে যোগ করা হচ্ছে। তো এখন এই ভ্যালু দুইটা কি মানে এই ভেরিয়েবলে ভ্যালু দুইটা কোত্থেকে আসবে, যখন আমরা এটাকে কল করব। তো এখানে যখন কল করছি 10 এবং 20 দিয়ে, তখন এখানে এ 10 রিসিভ করছে, বি 20 রিসিভ করছে, এবং এ আর বি যোগ হয়ে আউটপুটে দেখাচ্ছে। আমরা এটা একটু দেখি। আমরা যদি এখানে আউটপুট দেখি, এই ফাংশনটার কাজটা আউটপুটে দেখি, এখানে 10 যোগ 10 সমান সমান 10 যোগ 20 সমান সমান 30। তো এইভাবে আমাদের প্যারামিটার নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে প্যারামিটার ইউজ করে কাজ করতে পারবো। তারপর আমরা রিটার্ন টাইপ কিভাবে ব্যবহার করব। তো এইখানে দেখা যাচ্ছে কি যে এটা একটা ফাংশন যার ভ্যালু রিটার্ন হবে এইভাবে। এটার সিনট্যাক্সটা এরকম যে একটা ফাংশন, তার ভিতরে ওখানে আমরা তো এতক্ষণ কি ব্যবহার করেছি, কনসোল নামক কমান্ড ব্যবহার করে দেখিয়েছি। এখন এখানে যদি আমরা রিটার্ন ব্যবহার করি, তার মানে হলো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যেখান থেকে কল হয়েছে সেখানে রিটার্ন হবে। ফর এক্সাম্পল এইখানে যেমন এইখানে আমরা যখন এই মাল্টিপ্লাই নামক ফাংশনটাকে এইখানে যখন কল করেছি, তখন এই কল করার সাথে সাথে এই দুইটা মান 5 এবং 4 এখানে চলে গেছে, এবং এই দুইটা গুণ হয়ে তার যে গুণফলটা 4 5 20 সেটা এখানে চলে আসছে, এবং এই পাশে সমান চিহ্ন থাকায় এই 20টা এখানে চলে গেছে। তাহলে আমরা এখন যদি দেখি তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই যে রেজাল্টটা বা এই রিটার্নের যে ভ্যালুটা রিটার্ন করে সেই রিটার্ন ভ্যালুটা এখানে পেলাম, এবং সেই ভ্যালুটা সাথে সাথে যেহেতু একটা ভেরিয়েবল দ্বারা অ্যাসাইন করা সেখানে চলে গেল। তাহলে এইভাবে আমাদের যে প্যারামিটার নিয়ে যদি আমরা কাজ করতে চাই, যেগুলো এভাবে করতে পারবো, যেগুলো সম্বন্ধে তোমাদের পূর্বে অনেক ধারণা রয়েছে। এই যে রেজাল্ট 20। তো তারপরে আমরা দেখি আমাদের বিএস কোডের কি সমস্যাটা হলো। অনেকক্ষণ পরে আউটপুট সরি এটা ক্রস করে দেই। তো আমাদের এটা হলো আমাদের এই যে মডিউল 4-এ আমরা এখানে আমরা জাস্ট কিছু কোড কপি করে নিয়ে আসি এখান থেকে সময় বাঁচানোর জন্য। এটা যদি আমি এখানে দিয়ে দেই তাহলে এখন আমার ডিসপ্লেটা কিরকম আসবে। আমরা আবার এটাকে নতুন করে এটাকে লাইভে নিয়ে আসি। এরকম হলো আমাদের আউটপুটটা। আমরা এখন F12 চেপে আমরা কনসোলে চলে গেলাম। তো এখান থেকে আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে কি রয়েছে দেখি। তো আমাদের এখানে বলা হচ্ছে যে এটার বেনিফিটটা হলো রিটার্ন
ক্যালকুলেটেড ভ্যালু মেক ফাংশন রিইউজেবল, এটা বোঝাচ্ছে এটা দিয়ে, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালুটা এখানে দিবে, এটা বোঝাচ্ছে। তারপরে এরো ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, মডার্ন যে ইয়েতে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। এরো ফাংশন আর শর্টার ওয়ে টু রাইট ফাংশন ইন্ট্রোডিউস ইন ES7, অর্থাৎ এটা হলো ওই যে ইঞ্জিন যেটা স্ক্রিপ্ট ইঞ্জিন যেটা 7-এ ES6-এ ব্যবহার করা হয়, 6 থেকে শুরু হয়েছে এটার ব্যবহার। তো এটার যে সিনট্যাক্সটা সেটা হলো এরকম, যেমন এখানে কনস্ট্যান্ট ফাংশন নেম, তারপরে সমান চিহ্ন, তারপরে হলো প্যারেনথেসিস, তারপরে হলো এটা এরো চিহ্ন, তারপরে হলো কোড ব্লক। তাহলে আমরা সিনট্যাক্সটা যদি ধরতে পারি, আবার বলি, এটা একটা ফাংশনের নাম, মানে অর্থাৎ একটা এখানে ফাংশনটা মূলত একটা ভ্যালু দ্বারা অ্যাসাইন করা, এটা নাম দিয়ে অ্যাসাইন করা। তো এখানে এই যে নাম দিয়ে অ্যাসাইন করা এটাই মূলত ফাংশনের নাম, সমান চিহ্ন, তারপরে প্যারেনথেসিস, তারপরে এটা, অর্থাৎ এখানে যেই কাজটা করা হয়েছে শুধুমাত্র এখানে আমরা যে গতানুগতিক দ্বারা যেভাবে লিখতাম যে ফাংশনের নেম, এটুকু ঠিক আছে, কিন্তু এই ফাংশন শব্দটা নাই এখানে, ফাংশনের পরিবর্তে কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে এবং সমান চিহ্ন দিয়ে তারপরে এটা ঠিকই ব্যবহার করা হয়েছে। এবং এইখানে একটা অতিরিক্ত যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো একটা এরো চিহ্ন ব্যবহার করা হয়েছে, এরো, এই যে সমান গ্রেটার দেন দিয়ে এরো চিহ্ন মতো দেখানো হয়েছে, এটা হলো সিনট্যাক্স। এবং এটাকে বলা হয় এরো ফাংশন। এই যে এই দুইটা ব্যবহার করে, এই দুইটা একত্রে বলে, এই দুইটাকে একত্রে এরো চিহ্ন বলে। তো আমরা এর ভিতরে প্যারেনথেসিসের ভিতরে আমরা প্যারামিটারও ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে যদি দেখি যে এটা কিভাবে, এখানে গ্রিড নামে একটা ফাংশন এর আগে যেটা দেখানো হয়েছিল সেটাকে জাস্ট আমি এইভাবে ইউজ করতে পারলাম। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমাদের এখানে কিন্তু সেমিকলন হবে, এখানে সেমিকলন হবে। এটার কারণ হলো যেহেতু এটা অ্যাসাইন করা, একটা এই ফাংশনটাকে ইকুয়াল চিহ্ন দিয়ে অ্যাসাইন করা, সো এখানে লাস্টে সেমিকলন হবে। এখানে ওই যে আগে কিন্তু সেমিকলন এখানে হয় না, যেমন এখানে আমরা ফাংশনের এন্ডিংয়ে কোনো সেমিকলন দেই নাই, কারণ সেখানে অ্যাসাইন করা ছিল না। যখনই অ্যাসাইন করা হবে দুইটা কাজ হবে, একটা হলো সেটা একটা স্টেটমেন্টে বা একটা স্টেটমেন্ট লাইনে পরিণত হবে এবং সেটাকে তখন এক্সপ্রেশন বলা হবে, যেহেতু এখানে অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে, সেটা একটা এক্সপ্রেশন হবে, আর এক্সপ্রেশনের শেষে সেমিকলন হয়। এটা না দিলেও, এই ক্ষেত্রে না দিলেও সমস্যা নাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি নিয়ে নিবে, বাট রিকমেন্ডেড করা হয় যে এটা দিতে হবে। অতএব এখানে এটা ব্যবহার করাই ভালো আর কি, আইডিয়াল কেস ব্যবহার করা। তারপরে আমরা এটাকে যদি আমরা রান করি, সেম রেজাল্ট পাবো, একই রেজাল্ট পাবো, কিন্তু এখানে এই মডার্ন যে জাভাস্ক্রিপ্টের যে কোডিং সেখানে এটা ইউজ করা হয়, মানে সংক্ষেপে, মানে জাভাস্ক্রিপ্টের মানে ফাংশনটাকে ইজিভাবে হ্যান্ডেল করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে আমরা যদি যাই এখানে আরো শর্ট করে দিয়েছে, যেমন এখানে অ্যাড ফাংশনের নাম, ওকে, তারপরে প্যারামিটার ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু ওই ব্লকও ব্যবহার করা হয় না, এখানে এটা জাস্ট একেবারে শর্টলি ব্যবহার করা হয়েছে। এবং এখানে কল করা হয়েছে কিভাবে, এই দুই লাইনে কিন্তু প্রোগ্রামটা, এখানে আলাদাভাবে সরাসরি কনসোল আউটপুট দিয়ে এটাকে যদি আমরা রান করি দেখতে পাবো রেজাল্টটা কি হয়। কি করা হয়েছে, কনস্ট্যান্ট অ্যাড ইকুয়াল টু, এইখানে প্যারামিটার ইউজ করা হয়েছে, তারপরে এখানে হলো এরো চিহ্ন, তারপরে এখানে ব্লক ব্যবহার করা দরকার ছিল, যেহেতু এক লাইন এই জন্য ব্লক ইউজ করে নাই। এখানে মোর দেন ওয়ান লাইন হলে সাধারণত ব্লক ইউজ করা হয়, তো এখানে কার্লি ব্র্যাকেট ইউজ করা হয় নাই। এবং এখান থেকে যখন এটাকে এই যে ভিতরে কনসোল লগের ভিতরে যখন এটাকে কল করা হলো, সাথে সাথে ওখান থেকে একটা ভ্যালু রিটার্ন এখানে চলে আসলো। তো এখানে রিটার্ন আসলো বলতে কি, এখানে তো জাস্ট আমরা কি করলাম, একটা সরাসরি আর্গুমেন্ট দিয়ে কল করলাম, এই জন্য কোনো এখানে অ্যাসাইন করার প্রয়োজন হয় নাই, আর এখানেও রিটার্ন করার প্রয়োজন হয় না। এটা হলো সবচেয়ে শর্টেস্ট ওয়ে, মানে শর্টলি
জাভাস্ক্রিপ্টে সবচেয়ে শর্টলি ফাংশনকে হ্যান্ডেল করার জন্য এইভাবে কল করা বা ইনভোক করা। আমরা আরেকটা কথা বলে নিই, মাঝে মাঝে কলের পরিবর্তে ইনভোক শব্দটা থাকবে। ইনভোক আর কল করা একই কথা। এখানে ইনভোক করা হয়েছে, এখানে কি করা হয়েছে, ইনভোক করা হয়েছে। এখানে ইনভোক করা হয়েছে এবং ইনভোক মানে কল করা হয়েছে, এবং কল করার সাথে সাথে কি করলো, রিটার্নও ব্যবহার করতে হয় নাই। মানে সবচেয়ে শর্টকাট ওয়েতে ফাংশন লেখার নিয়ম। তারপরে এটা এই যে এখানে সুবিধার কথা বলা হচ্ছে যে শর্ট সিনট্যাক্স, ইজি টু রিড, সহজে পড়া যায়, কমনলি ইউজড ইন মডার্ন জাভাস্ক্রিপ্টে এটা বেশি ব্যবহার করা হয়। তারপরে আমরা যাই পরবর্তীতে কি রয়েছে। পরবর্তীতে আরেকটা সিনট্যাক্স একটু দেখায় নিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা মানে ফাংশন ব্যবহার করা হয়েছে, যেখানে ফাংশনে কোনো নাম নাই, জাস্ট ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এভাবে ব্যবহার করা হয়েছে। তো এইখানে এটা ব্লকের ভিতরে তো যা কাজ তাই। তারপরে আবার আরেকটা লক্ষণীয় যে এইখানে আবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। তো এটা মূলত কি, এটাকে বলা হচ্ছে ইমিডিয়েট ইনভোক ফাংশনাল ব্লক, অর্থাৎ ফাংশনাল এক্সপ্রেশনকে ইমিডিয়েট ভাবে কল করার জন্য এই যে সিনট্যাক্সটা ব্যবহার করা হয়। এখানে সিনট্যাক্সটা আবার দেখি, এই ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এর ভিতরে হলো ফাংশন, কিন্তু ফাংশনের নাম নাই। এখানে ফাংশনের নাম নাই কিন্তু ব্লক আছে, এবং ফাইনালি এটার বাহিরে আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ। এটা মানে হলো ইমিডিয়েট একটা ফাংশন তৈরি করে, আমি ইমিডিয়েট একটা ফাংশন তৈরি করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখার জন্য, এবং সেটা যে একটা ফাংশন, সেটাকে অ্যাজ এ ফাংশন হিসেবে ইমিডিয়েট ভাবে ফাংশন ক্রিয়েট করার জন্য এইখানে এই এন্ডিং এ গিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দেওয়া হয়েছে। এটাই হলো এর মিনিং। তো এটা মূলত এখন ইউজ করা হয় না, তেমন একটা ইউজ করা হয় না। এটা পূর্বের যে ভার্সনগুলো রয়েছিল সেখানে বেশি ব্যবহার করা হয় এটাকে। তো এটা একটা, আর একটা হলো এটাকে বলা হয় ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। এটা মূলত এটা দিয়ে তাই বোঝানো হয় যে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনস্ট্যান্টলি আমরা একটা ফাংশন তৈরি করে একটা ভেরিয়েবলের ভিতর রেখে আমরা কাজ করে আবার পরবর্তী কাজে যাওয়ার জন্য, অর্থাৎ এটাও শর্টকাট একটা মেথড। শর্টকাট ভাবে এটা ব্যবহার করার জন্যই মূলত এটা ব্যবহার করা হয়। তো তারপরে আমরা যাই হলো, আমরা পরবর্তীতে আমাদের যা রয়েছে তা হলো, আচ্ছা এখানে কার্লি ব্র্যাকেটের ব্যাপারে আরেকটা কথা বলা হচ্ছে যে কার্লি ব্র্যাকেট শুধু যে আমরা এখানে আরেকটা একটু কার্লি ব্র্যাকেটটা আরেকটু ক্লিয়ার হয়নি, যে কার্লি ব্র্যাকেট যে শুধুমাত্র এই ফাংশনে ব্যবহার করা হয় তা না, সরি। কার্লি ব্র্যাকেট আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়, যেমন এখানে কার্লি ব্র্যাকেট আমরা ফর লুপের মধ্যে কার্লি ব্র্যাকেট ইউজ করি, ফাংশনে ব্যবহার করি, তারপরে এরো ফাংশনে ব্যবহার করি, ইফ ইলসে ব্যবহার করি, ফর লুপ হোয়াইল লুপে, সুইচ কেসে এই ব্লক বোঝানোর জন্য কার্লি ব্র্যাকেট ব্যবহার করি। তারপরে আমরা ট্রাই কেসে ব্যবহার করি, এবং স্ট্যান্ড এলোন মানে অর্থাৎ আমরা যদি চাই যে এরকম ভাবে জাস্ট আমরা কি করব, যে জাস্ট একটা মানে আমাদের প্রয়োজন হলো একটা ব্লককে মানে আলাদাভাবে বোঝানোর জন্য আমরা জাস্ট যদি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই, তাহলেও কিন্তু সেটা আমরা ইউজ করতে পারবো জাভাস্ক্রিপ্টে। সেই ক্ষেত্রে ফাংশন বা আলাদা এরোমেরও কিছু দরকার নেই, এটা করতে পারবো আমরা। যেমন এখানে অনেকগুলা দেখানো হয়েছে, যেমন আমরা আবার অবজেক্টের ক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্নের পরে ব্যবহার করতে পারবো। অবজেক্টের ক্ষেত্রে আমরা এটা এই কার্লি ব্র্যাকেট ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে এটা ব্লক আকারে ইউজ হবে না। অবজেক্টের ক্ষেত্রে কার্লি ব্র্যাকেট ব্লক হিসেবে ইউজ হয় না, বাট অন্য সকল জায়গায় এটা ব্লক হিসেবে ইউজ হয়। যেমন এখানে এরো ফাংশনের ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করি যে এরো চিহ্নের পরে এটা দেই, এটা হলো এরো ফাংশনের ক্ষেত্রে। আর নর্মাল ফাংশনের ক্ষেত্রে কার্লি ব্র্যাকেটের পরে দেই।
আর ইফ এর পরে এইভাবে দেই, ফর এর পরে এইভাবে দেই, এইভাবে দেই আর কি, বিভিন্ন ভাবে দেই। আর যদি আমরা যদি এরকম ভাবে ইউজ করি যে সরাসরি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেই, তাহলে সেটা আবার অবজেক্ট হিসেবে হয়। এটা একটু মনে রাখতে হবে যে আমরা অনেক সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা মানে অবজেক্টকে লিটারেল মানে অবজেক্ট বোঝানোর জন্য এটা এইভাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা একটা অবজেক্ট হবে, তো নাম ছাড়া অবজেক্ট। আর আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় কার্লি ব্র্যাকেট এটা বাদ দিয়ে যদি ব্যবহার করি তাহলেও করতে পারবো, অর্থাৎ 3 লাইন 4 লাইন বা 2 লাইন মানে স্টেটমেন্টকে আমরা একটা গ্রুপ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এই হলো আমাদের ব্র্যাকেটের যে কথাবার্তা সেটা, অর্থাৎ আমরা কার্লি ব্র্যাকেটকে আমরা স্ট্যান্ড অ্যালোন বা এককভাবেও ব্যবহার করতে পারবো। তারপরে অ্যানোনিমাস ফাংশন মানে হলো ডাইনামিক ফাংশন, অর্থাৎ যে ফাংশনের কোনো নাম নাই। যেমন আমরা এখানে যদি যাই উইদাউট নেম, ফাংশনের কোনো নাম নাই, যেমন লেট এখানে মেসেজ ইকুয়াল টু ফাংশন, মানে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যে অংশটুকু লিখতাম সেই অংশটুকু আমরা যদি এইভাবে ব্যবহার করি, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেমিকোলন দিতে হবে, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে অতএব এখানে সেমিকোলন দিতে হবে। এবং এই যে এইভাবে মানে ফাংশনের নামের আগেই আমরা এইভাবে লেট একটা নাম দিলাম, তারপর ইকুয়াল টু ফাংশন, সরাসরি যে ফাংশনের যে নর্মাল সিনট্যাক্স কিন্তু এটা না। তো এই ক্ষেত্রে এইখানে এটা কি করা হচ্ছে, ইনভক বা কল করা হচ্ছে। তো এখানে এইভাবে লিখলে এটাকে বোঝানো হবে অ্যানোনিমাস ফাংশন বা বেনামি ফাংশন। তো এটার আউটপুটটা একই রকম আসবে আগের গুলার মতোই। আমরা যদি একটু দেখি যে দিস ইজ এ অ্যানোনিমাস ফাংশন, এই মেসেজটা প্রিন্ট হলো। তো এইভাবেও আমরা জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখতে পারি। তারপরে আসি আমরা পরবর্তীতে, এটা ইভেন্ট হ্যান্ডেলিং এর জন্য ব্যবহার করা হয় এই যে অ্যানোনিমাস ফাংশনটাকে। এবং তারপরে এখানে যেটা হয় যে কল ব্যাক ফাংশন এক্সপ্রেশনে ব্যবহার করা হয়। তারপরে আসি কল ব্যাক ফাংশন, এটা একটু জটিল মনে হলেও খুব বেশি জটিল না। আমরা যদি এখানে দেখি একটু, কলব্যাক ফাংশন আমরা যদি এখানে দেখি যে কলব্যাক ফাংশন ইজ এ ফাংশন পাস অ্যাজ এন আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন। যে ফাংশন অন্য একটি ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস হয় সেটাকে বলা হচ্ছে কলব্যাক ফাংশন। তো এখন এই কলব্যাক ফাংশনটা কিরকম এখানে আমরা একটু দেখি যে এই যে এটা একটা ফাংশনের নাম হলো ডিসপ্লে, তার নাম একটা, এবং এখানে আউটপুট একটা আছে। ওকে, এই পর্যন্ত সমস্যা নাই। কিন্তু আমরা যখন এইখানে আসছি সেখানে কিন্তু যেমন এটা যে এখানে দেখা যাচ্ছে কি যে একটা ফাংশনের নাম আছে, তারপর একটা আর্গুমেন্ট আছে কল ব্যাক, আবার এখানে সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার এখানে কল ব্যাক আবার ব্যাক হচ্ছে, তাহলে এই কল ব্যাক কোত্থেকে আসলো? এখানে তো কল ব্যাকটা একটা প্যারামিটার, তাহলে এই প্যারামিটার আবার এখানে কিভাবে কল হচ্ছে, এবং ফাংশন যেভাবে কল হয় সেভাবে কল হচ্ছে। তো এইখানেই হলো কল ব্যাক ফাংশনের যে আসল যে বোঝার জায়গাটা। তো আমরা যদি এখানে তাকাই, এখানে দেখি যে এখানে যখন ইনবক করা হচ্ছে বা কল করা হচ্ছে সেখানে কিন্তু ডিসপ্লে দিয়ে কল করা হচ্ছে। তার মানে এখানে ডিসপ্লেটা আসলো কোত্থেকে? তো ডিসপ্লে মানে এখানে শর্টলি যেটা বোঝানো হয় যে ডিসপ্লে মানে এই ফাংশনটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা এখানে এই ডিসপ্লেটা মানেই হলো এইখানে যে আমরা তো কল করছি এই ফাংশনটাকে, তার মানে এই ফাংশনে কি যাচ্ছে আর্গুমেন্ট হিসেবে এই ফাংশনটা যাচ্ছে। এবং এই কলব্যাক ফাংশনে যাওয়া মানে কি, তখন এই যে নেমটা এখানে চলে যাওয়া, এবং নেম তখন এখানে কিভাবে কি হবে নেমটা। তো এখানে যেটা হচ্ছে যে রহিম লেট, এখানে যেটা হচ্ছে যে রহিম এখানে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার নাম হলো যার নাম হলো ইউজার, এবং যার মধ্যে রহিম দেওয়া হচ্ছে। তার মানে এইখানে এই ইউজারটার মধ্যে একটা নাম ঢোকানো হচ্ছে, এবং এই নামটা দিয়ে পরবর্তীতে এই কল ব্যাক ফাংশনকে রিকল করা হচ্ছে।
তাহলে এই যে না সরি রিকল না, এখানে কল করা হচ্ছে। তো এইখানে কল ব্যাক মানে তো আমি এখানে যখন আমি এটাকে পাস করলাম তখন মূলত কল ব্যাকই হয়ে গেছে ডিসপ্লে। তার মানে এইখানে এইটা এই কল ব্যাক মানে হবে ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লে কোনটা, এই ফাংশনটা। তো এই ফাংশন এখানে কি নিয়ে যাচ্ছে, ইউজার নিয়ে যাচ্ছে, আর এখানে কি পাচ্ছে, নেম পাচ্ছে। তাহলে এই নেম যদি পায় তাহলে এখানে আউটপুটে দেখাবে কি, নেম, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু সে আগের জায়গায় আসছে। আমি আরেকবার একটু বলে নিই যে কল ব্যাক ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে কাজ করে, এবং ওই অন্য একটি ফাংশনকে যখন কল করা হয় তখন এই ফাংশনকে প্রথম ফাংশনটাকে প্যারামিটার হিসেবে পাস করতে হয়। যেমন এখানে এটা হলো, এই যে এখানে আমরা যখন এটাকে পাস করছি প্যারামিটার হিসেবে, এইখানে এটা কল করার মাধ্যমে তখন এখানে যাচ্ছে, কল ব্যাকটা হয়ে যাচ্ছে কি ডিসপ্লে। তাহলে যদি তাই হয়, যখন আমরা এখানে এটা কল ব্যাকটাকে কল করছি তখন এখানে ডিসপ্লে কল হচ্ছে এবং ইউজার দিয়ে কল হচ্ছে, এবং ইউজার দিয়ে কল হওয়া মানে ইউজারের ভ্যালুটা এই নেমে চলে যাওয়া, এবং নেমে চলে যাওয়া মানে হলো এখানে ইউজার মানে ছিল রহিম, তাহলে এখানে মেসেজটা আসবে হ্যালো রহিম। তো আমরা এটা একটু দেখি, এই পর্যন্ত দেখি। হ্যালো রহিম, এইভাবে আমাদের যে এই কি বলে কল ব্যাক ফাংশন কাজ করে থাকে। তারপরে আমরা এটা কেন ব্যবহার করব, ইভেন্ট হ্যান্ডেলিং এর জন্য, টাইমারের জন্য, এপিআই রিকোয়েস্টের জন্য, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর জন্য। তো আমরা জানি যে আমাদের জাভাস্ক্রিপ্ট হলো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, অর্থাৎ যে প্রোগ্রামিং এ অনেকগুলা কোড ব্লককে একসাথে এক্সিকিউট করা হয় বা পুরো প্রোগ্রামকে একসাথে এক্সিকিউট করা হয়। তো তারপরে আমরা যাই হলো তারপরের যে টপিকটা সেটা কি হলো, সরি একটু সময় নিচ্ছি। তারপরে এখানে ভেরিয়েবল স্কোপ, এটা হলো 7 নম্বরে। ভেরিয়েবল স্কোপটা হলো যে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, স্কোপ ডিটারমাইন হোয়ার দ্য ভেরিয়েবল ক্যান বি অ্যাক্সেস, কোথায় ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে সেটা স্কোপ দিয়ে ডিফাইন করা হয়, ডিটারমাইন করা হয়। ডিটারমাইন মানে নিশ্চিত করা হয়। তো তার মানে এটা ভেরিয়েবলের স্কোপ 3 ধরনের, একটা গ্লোবাল, একটা লোকাল, আর এটা হলো ব্লক। তো আমরা জানি এগুলা, যেমন আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে ভেরিয়েবল ডিক্লেয়ার আউটসাইড এনি ফাংশন হ্যাভ দ্য গ্লোবাল স্কোপ, যদি কোনো একটা ফাংশনের বাহিরে আমরা যদি ভেরিয়েবল ঘোষণা করি তাহলে সেটাকে বলা হবে গ্লোবাল স্কোপ। যেমন এখানে লেট কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ, তার মানে এই বাংলাদেশটা আমরা এই ফাংশনের বাহিরে ব্যবহার করছি। তো সেই ক্ষেত্রে এই ফাংশন, এই ভেরিয়েবলটা হলো এটা গ্লোবালি স্কোপ হবে, অর্থাৎ এটা মানে একটা প্রোগ্রামের যে কোনো জায়গায় যে কোনো ফাংশনের ভিতরে বাহিরে এটাকে ব্যবহার করা যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লোবাল স্কোপ। তাহলে পরবর্তীতে আমরা আসি লোকাল স্কোপ। আমরা যদি কোনো একটা ফাংশনের ভিতরে কোনো একটা ভেরিয়েবল নিই, যেমন এজ, যদি আমরা এটা যে ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড এ ফাংশন ক্যান অনলি বি ইউজড ইনসাইড দ্য ফাংশন, এটাকে আমরা শুধু এই ফাংশনের ভিতরেই ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই কার্লি ব্র্যাকেটের ভিতরেই ব্যবহার করতে পারবো, বাহিরে ব্যবহার করতে পারবো না। এই ধরনের ভেরিয়েবলকে বলা হচ্ছে লোকাল স্কোপ। তারপরে ব্লক স্কোপ, ভেরিয়েবল ডিক্লেয়ার উইথ লেট অ্যান্ড কনস্ট আর ব্লক স্কোপ। আমরা এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট স্কোপ দেই, কনস্ট্যান্ট, লেট অ্যান্ড কনস্ট্যান্ট, এই দুইটা দিই, আর আরেকটা কি বিএ আর বার। তো বার না, আমরা যে লেট এবং কনস্ট, এটা যে আমরা কি করতে পারি, ব্লক স্কোপ। এই দুইটা হলো মূলত ব্লক স্কোপ, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে এরা যেমন এই যে এই ব্লকে এই লেট দিয়ে এক্স কে ব্যবহার করা হচ্ছে, এর বাইরে এটা কাজ করবে না, এখানে কাজ করবে। তো এটা হলো ব্লক স্কোপ। তারপরে আরেকটা জিনিস, ছোট জিনিস, হোস্টিং। হোস্টিং মানে হলো যে আমরা যে ভেরিয়েবল সে এখানে আমরা একটা প্রোগ্রাম লিখলাম এরকম যে কনসোল ডট লগ নেম, বাট নেম তো একটা ভেরিয়েবল, ঠিক না? তাহলে এখানে
নেমটা কিন্তু ডিক্লেয়ার করা হয় না, কিন্তু ইউজ করা হয়ে গেছে, তারপরে ডিক্লেয়ার করা হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম রান করে, কারণ জাভাস্ক্রিপ্ট তো প্রোগ্রাম অ্যাসিনক্রোনাস ভাবে এক্সিকিউট করে, অর্থাৎ সকল প্রোগ্রাম এট এ টাইম এক্সিকিউট করে। সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট কোনটা আগে কোনটা পরে হবে সে বিতর্কতভাবে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে সেইগুলোকে সাজিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমরা আগে পরে অর্থাৎ ডিক্লারেশনটা পরে করলেও আমাদের প্রোগ্রামিং এ সমস্যা হয় না, কিন্তু আউটপুটে সে দেখাবে আনডিফাইন্ড এরকম মেসেজ দেখায়। এই জিনিসটাকে বলা হয় হোয়েস্টিং। এটা তারপরে আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল দেখি। প্র্যাকটিক্যালটা হলো যে আমরা যদি এরকম একটা প্রোগ্রামটা বলছি, এখানে আমরা জানি যে আমরা প্রোগ্রামের অংশটুকু হলো এইটুকু। এখানে যে কাজটা সেটা হলো বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আমরা যে আমাদের বডির যে হাইট এবং ওয়েট আছে সেটা দিয়ে আমরা আমাদের বিএমআই ইন্ডেক্সটা বের করতে পারবো। সেটার মান যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আমি অনেক মোটা, আর যদি সেটার মান যদি নর্মালে থাকে তাহলে ভালো। আর এটার একটা থিওরি আছে, থিওরিটা এখানে সম্ভবত দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে যে এটার মান যদি বিএমআই এর মান যদি 18-র নিচে হয় তাহলে হবে আনওয়েটেড, অর্থাৎ আন্ডার ওয়েট, অর্থাৎ একেবারে কম ওজন। তারপরে যদি এর উপরে হয় তাহলে নর্মাল, 25 থেকে 29.9 যদি হয় তাহলে ওভারওয়েট, আর 30-এর উপরে হলে অবেসিটি, অর্থাৎ অনেক মোটা। তার মানে ওভারওয়েট অনেক মোটা। তো আমি দেখা যাচ্ছে মাপে গিয়ে অনেক মোটার কাতারে পড়ে যাই, কারণ হলো আমার ওয়েট অনেক বেশি। তো এখানে যদি আমার ওয়েট দিয়ে আমি করতে চাই ক্যালকুলেশন, ওয়েট হলো 110 কেজি। তারপরে হলো এখানে আমার হাইট হলো, আমি এখানে দেই, এটা আমরা এই ওয়েটটা দিব এখানে 110 কেজি দিলাম, 110 কেজি। তারপরে হলো হাইট, এটা দিলাম। দেওয়ার পরে যদি আমি এখন এটাকে রান করি, থ্রি 34.72, এখানে যা বলা হচ্ছে যে যদি 30-এর উপরে হয় অবেসিটি, আমি অনেক মোটা। তো এখানে আমরা যদি যাই, আবার এখানে কি কাজটা হচ্ছে আমরা একটু দেখি। যে এটা একটা ফাংশন নেওয়া হয়েছে, নাম হলো ক্যালকুলেট বিএমআই, এবং প্যারামিটার হলো ওয়েট এবং হাইট। এখানে কি করা হবে, ওয়েট ডিভাইডেড বাই হাইট ইন্টু হাইট। এটার সূত্রটা হলো W/H²। তো W/H², এখানে লেট বিএমআই ইকুয়াল টু ক্যালকুলেট বিএমআই, অর্থাৎ এই যে এই ফাংশন দিয়ে এখানে ইনভক বা কল করা হচ্ছে এই ভ্যালুগুলো দিয়ে। তো এই ভ্যালুগুলো কল দিলে পরে একটা ভ্যালু সে রিটার্ন করবে। রিটার্ন করলে এটা যাবে কোথায়, বিএমআই তে যাবে। এবং বিএমআই কি করবে, বিএমআই ডট টু ফিক্সড, অর্থাৎ এখানে ফিক্সড একটা হলো কি বলে কনভার্টার, অর্থাৎ যদি এরকম হয় যে যদি ভ্যালু ওই পয়েন্টের 2-এর উপরে হয়, অর্থাৎ এখানে দশমিকের পরে 2 ঘর দেখাবে, দশমিকের পরে 2 ঘর দেখাবে, এখানে দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে। তো এখন এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এই যে এই আউটপুটটা, এখানে আমরা যদি দেখি যে আমাদের যখন এটা করলাম সাথে সাথে এই ভ্যালুগুলা নিয়ে
ওই সূত্রে ফেলে যা রেজাল্ট আসছে সেটাকে দশমিকের ঘরে অনেকগুলা ঘর থাকার কথা, সেখানে দশমিকের পরে 2 ঘর দিয়ে এটাকে দেখাচ্ছে। এইভাবে একটা ফাংশন, জাস্ট একটা ছোট ফাংশন। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক আমাদের ফাংশনের আলোচনা। তোমাদের এই ফাংশনের যে ব্যাপারটা সেটা হলো মূলত তোমরা অনেক ফাংশন সম্বন্ধে ধারণা আছে, তারপরেও যেহেতু জাভাস্ক্রিপ্ট আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পার্থক্যগুলো আছে সেইগুলো ভালো করে একটু মানে একবার দুইবার দেখলে পরেই তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তো সে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি অন্য একটা মডিউল নিয়ে আসবো। তো সে নাগাদ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।